আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত মনে করি। জামাত ইসলামী কি এগুলা কখনো সমর্থন করে নাই, কখনো সমর্থন করব না। আমি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে নারীদের বড় বড় ভূমিকার কথা বলি, কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম। আমরা কিন্তু একদম স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন, আমরা এটা অনেক কথা বলেছি। নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে, বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে, সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি, নারীদের মর্যাদা আমরা ভুলুণ্ঠিত হতে দেখেছি, নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি। আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে, কিন্তু আমি জানি না যে সামান্তার বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে, মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছি। এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসলিউটলি এই জিনিসটা আপনি পড়ান, এইটা হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে, ডক্টর স্নিগ্ধা। অনেক ধন্যবাদ খালেদ আপনাকে, এবং সামান্তাকেও শুভেচ্ছা। আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি, এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা, শুধু না, ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা। তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই। এই শোকটা, যে শিশুর মা হারিয়েছে, তার সন্তানকে মা হারিয়েছে, তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে। সেখান থেকে কথাটা বলা শুরু করছে আর কি, যে 2025-এ দাঁড়িয়ে আমি বাংলাদেশে কেন, পুরো পৃথিবী, আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অসমতার যে বয়ান, সেটা কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না। সেই বয়ানের মাত্রা, মানে এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান। এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন, যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন, যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে, তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে। সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই, আলাপটা কিন্তু ইকুইটির, আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির, যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই। সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা, কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে, সমান্ত দূরের কথা, যেখানে আমার আইন বিধি, আমার চিন্তা, আমার চেতনা কোনো জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি। সেখানে আসলে কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তে
এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে, এটা আমার জন্য হতাশাজনক, একদম স্পষ্ট। না কিন্তু ডক্টর সিংদা আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে উনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন, উনাদেরও তো একটা বাস্তবতা আছে। বাংলাদেশের 90% মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে, উনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না। উনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে। তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায়? আপনারা শিক্ষক হিসেবে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও যখন এটা 70% লোক না চান, এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে? আচ্ছা, না দেখেন, আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাইয়ের গল্প না, গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প, রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প। ঠিক আছে, আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা, সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে, তখন কিন্তু সভ্যতা আগায় না। আর রাজনীতি কিন্তু, আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম, আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই। নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিস্যার, আর ন্যায্যতা হিস্যার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে। কেন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো, কেন এই নয়া বন্দোবস্তে, এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না? আমরা এটা কেন জানতে পারবো না? একদম স্পষ্ট, আমি একদম স্পষ্ট করে জানতে চাই। আমাকে একটা কথা বলতেই হবে, কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমি বসবাস করি, যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন, কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন। আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা, কিন্তু আমি আপনাকে বলে দিই সেই 200 বছর পুরানো কোর্টের লয়ের কথা দিয়ে তো চলবে না। আপনাকে আমি এটাও বলতে চাই, শুধুমাত্র আপনার সংখ্যাগরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি, সংখ্যাগরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন, যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে, এদেশের খ্রিস্টান নারীদেরকে, এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে। কি কারণে? যদি এই কথা বলার সততা না থাকে, যদি এই অসমতার বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে, তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে? না ডক্টর সিংদা, এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন, বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন, যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি, তাদের মধ্যেকার 80% 90% 100% মানুষ যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, তারা যদি মনে করে ঠিক আছে? আচ্ছা, আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। দেখেন, গ্যালিলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এজন্য গ্যালিলিওকে আপনি গৃহবন্দী করেছেন, তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না। ব্যাপারটা চাপানোর না, ব্যাপারটা বোধের। যেমন মনে করেন, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনি বলছিলেন সম্পত্তি তো পরের কথা। আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক, শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা, এখন মনে করেন যে হিন্দু নারী, তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল হতে পারে, তারা তো ওখান থেকে সরে এসেছে, সে একটা ডিভোর্স নিবে, নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে, সেই ডিভোর্সও সে নিতে পারছে না, বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না। মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি। আরে ভাই, যেটুকু আছে, আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন, ততটুকু যদি অধিকার নারীরা পেত, তাহলে তো আমি শুকরিয়া আদায় করতাম। কিন্তু ঘটনাটা তো সেটা না, আলাপটা, গল্পটা কিন্তু সেটা না। গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে, আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয়, গল্পটা কিন্তু সেখানে। আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না, আমি আপনাকে এটাও বলি, খ্রিস্টান নারী পর্যন্ত আপনার করতে পারছে না। তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে। আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন, তাও আপনি এটা করতে পারবেন না। আরো আমি আপনাকে বলি, আপনি এই কাঠামোর মধ্যে, এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে, এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে। দেখেন,
এই যে ধর্ষণের শাস্তি নিয়ে কথাবার্তা বলছেন, এটা তো ধর্ষণ না, এটা তো অ্যাটেম্প্ট টু মার্ডার, ইটস মার্ডার কেস। গল্প ওখানে শেষ, এটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে এইসব এগুলো না প্রতিটা জিনিস অনুভূতির রাজনীতিকীকরণ। আমি আবার রিপিট করছি শব্দটা। আপনি একটা অনুভূতির পলিটিক্স করছেন, এরকম কিন্তু শুধু একটা ঘটনা না, ইতিমধ্যে আপনার কাছে যে ডাটা থাকে, রাইট, আপনি ঠিকই বলেছেন ডক্টর স্নিগ্ধা। আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কানুন আছে বলে আমরা জানি, সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে, কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, এরকম ঘটনা যাতে রোধ করা যায়, সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায়, সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয়, তাদের অনেক শাস্তি হয়, তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপাঙ্ক্তেয় লোকে পরিণত হয়, তার জন্য সারা জীবনের এটা। কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন? সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতেও আসলে মানে আমরা নাকি আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে আমরা দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আপনাদের লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিকতা গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, রাজনীতি আদর্শ থেকে বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সাফ করেছে। রাজনীতিকে আদর্শ বাইরে। আমাদের যে স্লোগান, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে, এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। 2টা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে
মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, ওকে। বয়সের দিক থেকে আমি বুদ্ধ না না, মানে রাজনীতিকে অ্যানালাইসিস না, করার শক্তি কিন্তু- আমার ছিল না। কিন্তু ডক্টর আমি শফিকুর এই রহমান, আঙ্গিনার কেউ ছিলাম ডক্টর শফিকুর রহমান মানে ওই আমলে মানে কিন্তু ম্যাচিউর না, আমি আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। জি। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাব না, আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষও যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায় সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে আসলে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু আচ্ছা। দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেচার। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি। ওকে, ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময়ে আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না, কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড। আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে হবে নির্বাচনের রোড। তো সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো, যে কতদিন টাইমলাইনটা কি হবে। বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না, বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন, সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত, তারা এটা বুঝবেন কতটুকু, জাতীয় বুঝবে কতটুকু। ঠিক টাইমটা মাত্র 1.5 মাস যায়নি তো এখনো, এই 23 তারিখ 1.5 মাস হবে। আমরা একটু অবজার্ভ করছি, একটু সময় নিচ্ছি। ওকে, নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন। সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পড়ে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে
আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে, আবারও বলি, কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ে নেওয়া, আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়ম নীতি পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি। না, মোটেই না। এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন। বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শটাই চায়। ওকে, আমার কি হতে পারে ডক্টর রেজানা করিম সিংদা? আচ্ছা, আমি একটা কথা, আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি। রিফরমেশন, যখন একটা সমাজে, সোসাইটিতে রিফরমেশন হয় না, তখন রিফর্মাররা খুব বোল্ড কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন। আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই। যেমন মনে করেন, যখন যেই মুহূর্তে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময়ে যে হচ্ছিল, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল। তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন। তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। শুধু তাকে না, আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ডক্টর স্নিগ্ধা, এইটা আসলে আমি একটু এটা আপনি আমাকে একটু শেষ করতে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি শেষ করেন। আপা, এইটা একটু পরিষ্কার করে যান যে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ করেছেন, আবার অনেকে বলেন যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু তো তার আগেই সবচেয়ে বড় ছিলেন। তো এটা দুইটাই বলা যায়, উনি এসে স্টপ করেছেন। আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি না। আমি যেটা বলছি, যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না। আমি এই কথাটা বলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। আপনি যেমন মনে করেন, আপনি এরপরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায়, ঠিক আছে, সতীদাহ প্রথা, এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা। সতীদাহ প্রথাকে তিনি কি করলেন, সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো, তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে। তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় 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 কথা বলবো, তাহলে আমার ওই সততা থাকলো না, আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না। আমি বলে যাচ্ছি, বুলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো, অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়। তখন আর কিছু বলার থাকে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই, আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইস্যুতে নিবেন, রাষ্ট্রে নিবেন, সেটাই কিন্তু কামনীয়। আপনি ডিফরমেশন হচ্ছেন, আপনি দলের কথা বলেন। ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন, তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয়। এই বোল্ড স্টেপ নেওয়াটার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে। সেটা যখন হাতছাড়া হয়ে যায়, তখন স্পিরিট নষ্ট হয়ে যায়। আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি? না, বসি নাই। আমরা এখানে পপুলার হতে বসি নাই। ঠিক আছে, আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই। আপনার ওই যে কোন র্যাপার বলেছে যে আমি আপনার করি দেখে, আমি গান গাওয়া হারাম দেখে, আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি। এই আলাপ, এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না। আমরা একটা যৌক্তিক, একটা ন্যায্যতা, অন্যায়ের বিপক্ষে গল্প করা, কথা বলা, এরকম সৎ সাহসিকতা দেখতে চেয়েছি। আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন, আমি এটা একটু বুঝতেই চাই। যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। যে আপনি যে বললেন, খালেদ ভাই, আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন। আচ্ছা, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন, ব্যক্তির অধিকার
ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন, বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বললেন, শুধু নারীর প্রতি না, যে কোনোভাবে যে যখন সংখ্যালঘু, সে যদি এখন আদিবাসী হয়, সে যদি এখন গরিব মানুষ হয়, সে যদি এখন পাহাড়ি হয়, মানে সে যেরকমই হোক, মানে তার নারী হইতে হবে না, সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ। এখানে একটা কথা বলি, এই যে টার্মটা আছে না, কোড অ্যান্ড কোড, সংখ্যালঘু, এটাও না খুব মজার। কেন জানেন? বাংলাদেশে 51% নারী, তারপরও নারীর অধিকার বিবেচনায়, নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে। তার মানে কি? সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস? সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার, তার স্বাধীনতা, তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন, সেটার কথা বলা হচ্ছে, তাই না? রাজনৈতিক দলগুলো আমি এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না। শোনেন, গত 53 বছর ধরে হয়েছে কি, আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির, জামাত জামাত। এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না এটা, আমরা কি এটা জানি না? আমরা তো বাংলাদেশে 15 বছরের এই গল্পটা জানি না। রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না, এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো, এটা এরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা, আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে, কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না। আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না, সামান্তা এটাকে ঘুরায়া পেঁচায়া জবাব দিতেছে। কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে, সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারে ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? বলেন না, আমি কিন্তু এখানে কোন নাগরিক পার্টিকে, এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওড়না ঠিক আছে কিনা। ওড়না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজন ভ্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না। সে বলতে পারে না যে আজ এই যে ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, সেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। না, এন্ডোর্স করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেগেছে কথা বলবে। একটা সেকেন্ড, সবকিছু না। আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের, অনেক আশা কিন্তু এদের কাছে, সেই জায়গা থেকে বলছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যদি জানতে চান, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যদি কিছু শিখতে চান, এবং আমি এতটুকু নিশ্চিত যে আপনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভাবেন যে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে ভালোর দিকে আনা যায়, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু কিভাবে যুক্ত করা যায়, বাংলাদেশের মানুষকে রাজনীতির যেই গণতন্ত্র আছে সেই গণতন্ত্র কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেখানে বাংলাদেশের সাধারণ জনগণও উপকৃত হবে এবং আপনি নিজেও উপকৃত হবেন। তো এই চিন্তাভাবনা আছে দেখে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন। প্রিয় দর্শক, আমাদের উচিত যে বাংলাদেশের রাজনীতিতে যারা ভালো মানুষ আছে তাদেরকে সাপোর্ট করা, এবং যারা এখনও পর্যন্ত
রাজনীতিতে যুক্ত হয়নি কিংবা তাদের যাদের ইচ্ছে হয় না বা হয়, ভালো মানুষ যারা, তাদেরকে আসলে আমাদের সাপোর্ট করা উচিত, তাদের উৎসাহিত করা উচিত যে আসলে আপনি রাজনীতিতে আসেন। আপনি যদি রাজনীতির মাঠে আসেন তাহলে সাধারণ জনগণের উপকার হবে, এবং আপনি যদি নেতৃত্ব দেন তাহলে মানুষের অনেক ভালো দিন আসতে পারে। মানুষের ভালোর জন্য আপনিই কাজ করতে পারবেন, এছাড়া আর কেউ কাজ করতে পারবে না। তো এইরকম উৎসাহিত করে যদি ভালো মানুষদেরকে রাজনীতিতে আনেন তাহলে দেশ এবং জাতির জন্য উপকার। প্রিয় দর্শক, যারা নেশাখোর, বাবাখোর, মাদক দ্রব্যতে আসক্ত, মাদক বিক্রি করে এবং সমাজে নেতৃত্ব দেয়, চাঁদাবাজি করে, দখলবাজি করে, এই রকমের যেসব লোক আছে, যে চোর, ছেঁচড়, ডাকাত, এই লোকগুলোকে সাপোর্ট দিবেনই না। এই লোকগুলোর কাছ থেকে যতটা দূরে থাকবেন। এইসব লোক দেখবেন 2 জন 4 জন 5 জন পোলাপাইন পিছে নিয়ে ঘোরে, চামচা টাইপের। তো এই চামচারা আবার ঘুরে গিয়ে জানেন, এই চামচারা ঘুরে হচ্ছে গিয়ে এই চামচাদের একটু নেশাদ্রব্য দিলে এরা মানে সারা দিন ঘুরবে, একটু গাঁজা খাওয়াইলে সারা দিন ঘুরবে। তো এই সব কারণে কিন্তু আমরা অনেক সময় পিছনে হাঁটি যে ওর সাথে কথা বললে মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। তো এইগুলোকে যখন আমরা ভয় পেয়ে চলি, এড়িয়ে চলি, তখন কিন্তু এরা সমাজের মাথা ঝাড়া দিয়ে ওঠে এবং এরাই কিন্তু সমাজে নেতৃত্ব দিয়ে থাকে। তো এদেরকে নেতৃত্ব দিতে দেওয়া যাবে না। যতটা সম্ভব এদের নেতৃত্ব আটকাতে হবে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে ছোট্ট একটি অনুরোধ করবো, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন যে আজকের ভিডিওটি আসলে কেমন লাগলো এবং কতটা যৌক্তিক ছিল আলোচনা। তো সেই সম্পর্কে একটি কমেন্ট করবেন। আপনার ওই কমেন্টটি পড়ে আরেকজনে এসে মূল্যবান মতামত দিবে উত্তরে। তো সেটি রাজনীতি এবং দেশের জন্য উপকার হবে আমার মনে হয়। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।